আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজ ঐতিহাসিক ৭ই মার্চ। এই দিনটি বাঙালি জাতির জন্য একটি ভীষণ গুরুত্বপূর্ণ এবং শোষণ মুক্তি, স্বাধীনতার সোপান গাথাটা হয়েছিল বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দুটি লাইন। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই ঐতিহাসিক ৭ই মার্চ আমাদের বাঙালি জাতির জন্য শুধু নয়, পৃথিবীব্যাপী এই ভাষণটিকে ভীষণ আলাদা মূল্যায়ন করা হয়। আমি আমি শুধু আলোচনায় যাওয়ার আগে বলতে চাই, এই ভাষণটি ১৩টি ভাষায় অনুবাদ করা হয়েছিল এবং ১৩তম ভাষা হিসেবে এটি মাহাতো নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর কুড়মালি ভাষায়ও ভাষণটি অনুবাদ করা হয়। এটি একটি নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জন্য প্রথম এই ভাষণটি তাদের ভাষায় অনুবাদ করা হয়। ২০১৭ সালে ৩০শে অক্টোবর ইউনেস্কো এই ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়। এই দিবসটি ২০২০ সালে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং প্রতি বছরই রাষ্ট্রীয় মর্যাদায় এই দিবসটি পালন করা হয়। ২০২৪ সালের ৫ই অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ১৬ই অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকার সম্মতিক্রমে এই দিবসটি তারা বাতিল করে দেয়। তো এই হচ্ছে আমাদের আজকের অবস্থা এবং ৭ই মার্চের ভাষণের গুরুত্ব বাঙালি জাতির যে যে গুরুত্ব, যে মুক্তির দলিল ৭ই মার্চের ভাষণ, সেই ভাষণের বর্তমান অবস্থা। আমরা এই বিষয়টি নিয়ে আজকের দিনে আলোচনা করব। আমাদের সাথে আজকে আলোচনায় সংযুক্ত হয়েছেন আম, আমাদের সবার প্রিয় এবং বিশিষ্ট জন, যিনি একজন সাংবাদিক, সৈয়দ বদরুল হাসান। বদরুল ভাই, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি কেমন আছেন? আছি, যেমন আজকাল বলি যে আছি। আগে বলতাম ভালো আছি, এখন ভালো শব্দটা ব্যবহার করি না। বাংলাদেশের এই অবস্থা দেখে ভালো তো বলা যায় না। অতএব একটাই উত্তর, আছি। আহ বদরুল ভাই, আমি তো ভূমিকাতেই বললাম যে আমরা আসলে আজকে ৭ই মার্চের এই দিনে ৭ই মার্চ নিয়েই কথা বলবো। তো বর্তমান প্রেক্ষাপটে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ, এ হচ্ছে আমাদের আজকের আলোচনার প্রতিপাদ্য হবে। আহ আমরা সবাই জানি যে আমাদের কাছে ৭ই মার্চ, আমরা মুক্তিযুদ্ধের পর থেকেই এই দিনটি আমাদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে এবং অনেক সময় এই ভাষণটি নিষিদ্ধ ছিল আলোচনা। তারপরেও কিন্তু বাঙালি সব সময় এই দিবসটি উদযাপন করে আসছে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে ৭ই মার্চ উচ্চারণ করাটাই মনে হয় একটা অপরাধের মতো। তো এই পুরো সার্বিক বিষয়টাকে আপনি আপনার মূল্যায়ন বা ব্যাখ্যা একটু আমাদের দর্শকদের জন্য তুলে ধরেন। জি, ধন্যবাদ আপনাকে। জি। ৭ই মার্চের কথা বলতে গেলে প্রথম কথা তো এটাই বলতে হয়, আহ, অতীতে আমরা দেখেছি, আহ, যখন ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধু হত্যার পর আমরা বেশ কয়েকটি বছর, ২১টি বছর আমরা দেখেছি ৭ই মার্চ নিয়ে কোনো আলোচনা হতো না। না। বাংলাদেশ বেতারে হোক বা বাংলাদেশ টেলিভিশনে হোক, আহ, আলোচনা হতো না। পত্র পত্রিকায় হ্যাঁ অনেকে লিখেছেন, চেষ্টা করেছেন আহ, জিনিসটার দিবসটার তাৎপর্য তুলে ধরতে। আহ, আমরা চেষ্টা করেছি, কিন্তু এইবার যেটা হচ্ছে সেটা তো আপনার আহ, বলার অপেক্ষা রাখে না। যে বাংলাদেশের যে ইতিহাসকে মুছে ফেলার যে একটা প্রয়াস, বর্তমান সরকার যারা ক্ষমতায় আছেন, তত্ত্ব বা অন্তর্বর্তীকালীন সরকার, তারা যেই কাজটি করেছেন, এটা অতি দুঃখজনক। এবং আমার কাছে এটা আরো বেশি দুঃখজনক এই জন্য লাগে যে এরা তো জানে, যারা এখন বর্তমান সরকারে আছেন, তারা তো নিজেরা বাংলাদেশের ইতিহাসের কথা জানেন। এমন এই সরকারে এমনও ব্যক্তি আছেন যারা মুক্তিযুদ্ধের সাথে সরাসরি জড়িত, মুক্তিযুদ্ধ তারা দেখেছেন, মুক্তিযুদ্ধে তারা অংশগ্রহণ করেছেন। তাদের সময়ে তাদের সরকারের মাধ্যমে এই দিবসটি তারা বাতিল করে দিয়েছেন। কিন্তু কথা হচ্ছে যে দিবস তো অনেক কিছুই বাতিল করা যায়। আপনি সরকারি পক্ষ থেকে বিভিন্ন দেশে বা বিভিন্ন সময় ইতিহাসে দেখা গেছে অনেক দিবস বাতিল করা হয়েছে, অনেক কিছু ঘটনা ঘটেছে, অনেক কিছু তাৎপর্য তার একদম কমিয়ে দেওয়ার চেষ্টা, প্রয়াস চালানো হয়েছে।
তো কিন্তু আমাদের বাংলাদেশের ইতিহাসে 7ই মার্চ বলি, বিজয় দিবস বলি, স্বাধীনতা দিবস বলি, 15ই আগস্টের বঙ্গবন্ধু যে নিহত হওয়ার দিবসটি জাতীয় শোক দিবস, এগুলো যতই চেষ্টা করা হয় না কেন যে আমাদের জনগণকে এটা ভুলিয়ে দেওয়া হবে এবং এগুলো বাতিল করলেই, ছুটি বাতিল করলেই বা পালন বাতিল করলেই, দিবস পালন বাতিল করলেই জনগণ সবকিছু ভুলে যাবে, সেটা আমরা দেখেছি অতীতে হয়নি। যার ফলে আমরা দেখেছি 1996 সালে যখন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরে এলো, তখন আমরা দেখেছি যে পুরো জাতি, যারা 21 বছর, যারা যুবক ছিলেন, যারা যুবক হয়েছেন, যাদের জন্ম 75-এ বা 75-এর পরে হয়েছেন, বা স্বাধীনতা যুদ্ধের কিছুদিন পরে হয়েছেন, তাদেরকে তো আমরা দেখেছি 21 বছর তাদেরকে কিছু জানানো হয়নি। যখন আমার এখনো মনে আছে, যখন আহ, আপনার জুন মাসে, 12ই জুন, যখন নির্বাচন হলো, নির্বাচনের ফলাফল ঘোষণা হলো, সেই প্রথম 21 বছর পরে টেলিভিশনে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণটা প্রচার করা হলো। এবং তখন আমাদের যে যে যুব সমাজ ছিলেন, যারা তখন 21 বছর হয়ে গেছে, 21-22 বছর, তারা একটু অবাক হয়ে গেলেন যে আমাদের এত বড় নেতা ছিলেন, অথচ আমাদেরকে জানানো হয়নি। তো আমি সেটা মনে করি যে সেটা একটা উদাহরণ আছে। এখন যে এই কাজটি করা হলো, যে 7ই মার্চ নিয়ে কথা বলা যাবে না, জয় বাংলা নিয়ে কথা বলা যাবে না, এগুলো আমি যেটা মনে করি, আমি যদিও, আমাদের দেশটা তো এখন খুব একটা কঠিন পরিস্থিতি দিয়ে যাচ্ছে, এবং যে অবস্থাতে দেশটাকে ঠেলে দেওয়া হয়েছে, খুবই খুবই দুঃখজনক ব্যাপার। কিন্তু আমি মনে করি আমরা বাঙালিরা, কিন্তু বাঙালি জাতি সবসময় ঘুরে দাঁড়িয়েছে। সবসময় আমরা দেখেছি, আমরা 1960-এর দশকে আমরা দেখেছি, যখন স্বাধিকারের আন্দোলন চলে, তখন আইয়ুব খান অনেক চেষ্টা করেছে যে আওয়ামী লীগকে, বঙ্গবন্ধুকে, যাতে সামনে তারা না আসেন, বাঙালির কথা না বলেন, এই চেষ্টা করেছেন। ইয়াহিয়া খানের সময় আমরা দেখেছি যে আওয়ামী লীগ নির্বাচিত হলো, সেই বঙ্গবন্ধু সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হলেন, যিনি পাকিস্তানের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিলেন, সেটা তো হলোই না, বরঞ্চ গণহত্যা চালিয়ে দেন। এবং 26শে মার্চ 1971 সাল ইয়াহিয়া খান যে ভাষণটি দিলেন, সেই ভাষণের মাধ্যমে তিনি আওয়ামী লীগকে আহ, 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 আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলেন। কিন্তু ফলে কি হলো, সেই আওয়ামী লীগ দেশকে নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করে দিল। তো আমি যেটা মনে করি, এখন যতই কিছু চেষ্টা করা হোক না কেন, আপনি দেখছেন যে ইদানিং কালে আমরা দেখছি জনমত যাচাই করা হচ্ছে, আপনি বেসরকারি ভাবে বিভিন্ন জায়গায় জনগণকে নিয়ে কথা হচ্ছে, জনগণ কথা বলছেন। এবং যারা দরিদ্র মানুষ, সাধারণ মানুষ, রিক্সাওয়ালা যারা আছেন, অতি আপনার মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, তারা যে যে দেশের অবস্থা দেখছেন, ইতিহাস দেখছেন, তাদের কণ্ঠে একটাই কথা উচ্চারণ হচ্ছে, আগেই ভালো ছিল। তো এর থেকে আমরা কিন্তু আশা রাখি। আর যে 7ই মার্চ, যে আমরা যে আজকে সরকারিভাবে পালন করছে না, সরকারিভাবে পালন করছে না, সেটা না হয় তারা না করলো, তাতে কিচ্ছুই আসে যায় না। আমরা যারা বাঙালিরা, আমরা ইতিহাস জানি, যারা সেই সময় আমরা ছিলাম, আমরা 7ই মার্চের কথা জানি, 7ই মার্চের ভাষণ আমরা সরাসরি শুনেছি বা দেখেছি, এবং আমাদের পরে যারা জন্মগ্রহণ করেছেন, বাঙালি ছেলেমেয়েরা জন্মগ্রহণ করেছেন, তারা ইতিহাস পড়েছেন, তারাও জানেন। তো সেইখানে সেই যে 7ই মার্চের যে তাৎপর্যটা, বঙ্গবন্ধুর যে তাৎপর্য, বঙ্গবন্ধু যে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, যে বাণীটা তিনি আমাদেরকে দিয়ে গেছে, 7ই মার্চের বাণী, সেই বাণী কিন্তু সবসময় চিরকাল আমাদের মনে থাকবে, আমাদের প্রাণে থাকবে, আমাদের ইতিহাসের একটা বিরাট অংশ। 7ই মার্চের মাধ্যমে আমরা যে বলি, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের কথা যদি বলি, সেই 7ই মার্চে কিন্তু বাঙালি স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল, বেসরকারি ভাবে, অনানুষ্ঠানিক ভাবে, যে আমাদের সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তো আপনি দেখবেন, সেই এই যে ভাষণটি বঙ্গবন্ধুর 18 মিনিটের ভাষণ ছিল, কিন্তু এই 18 মিনিটটা যদি 18 মিনিটের ভাষণটা যদি আমরা এখন আবার শুনি, আবার যাচাই করি, তখন দেখা যায় এই 18 মিনিটের ভাষণের মধ্যে তিনি তখনকার পাকিস্তানের 23 বছরের ইতিহাস পুরোটা তিনি, এবং কবিতার মতো কাব্যিক ভাষায় তিনি তুলে ধরেছেন, সবকিছু বুঝিয়ে দিয়েছেন যে পাকিস্তান আমলে আমরা কত শোষিত ছিলাম, এবং আমরা নির্বাচিত হই। তিনি 1954 সালের নির্বাচনের কথা বলেছেন, যে আমাদেরকে
আমরা নির্বাচনে জয়লাভ করে আমাদেরকে গদিতে বসতে দেওয়া হয় নাই। তারপরে যে শোষণের কথা বললেন, নিপীড়নের কথা বললেন, এবং 1970-এর নির্বাচনের কথা বললেন। তারপরে এই পুরো ব্যাপারটা তিনি তুলে ধরে নিয়ে আসলেন। এবং তিনি তার যে ভঙ্গিটা ছিল, যে দৃঢ়তা ছিল, এবং তার উপর চাপ ছিল, অনেক চাপ ছিল। আমরা যারা তার ভাষণটার কথা ভেবেছি, আমার এখনো মনে আছে যে 6ই মার্চ, 6ই মার্চে, 5ই মার্চ এবং 6ই মার্চ, তখন জল্পনা কল্পনা চলছিল পত্র পত্রিকায়। তখনও তো আমরা পাকিস্তানের অংশ, পূর্ব পাকিস্তান ছিল বাংলাদেশ। তখন এই আমাদের যে পত্র পত্রিকা ছিল, এই তৎকালীন পূর্ব পাকিস্তানে, তৎকালীন পশ্চিম পাকিস্তানে, ইংরেজি, বাংলা, উর্দু সব পত্রিকাতে একটা জল্পনা কল্পনা ছিল যে 7ই মার্চে যে শেখ মুজিবুর রহমান যে রেস কোর্স ময়দানে ভাষণ দিবেন, সেখানে সম্ভবত তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করবেন। এবং ঢাকায় বিশেষ করে ছাত্র সমাজ, যুব সমাজ, তাদের কিন্তু একটা চাপ ছিল বঙ্গবন্ধুর উপর যে আপনি স্বাধীনতা ঘোষণা করেন। কিন্তু বঙ্গবন্ধু কিন্তু বিচক্ষণ নেতা ছিলেন। আমরা বাংলা আমরা তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি কেন বলি? এই জন্য বলি যে তিনি যে যে নেতৃত্ব দিয়েছেন, আর বিশেষ করে 7ই মার্চে সেই নেতৃত্বের প্রতিফলনটা আমরা দেখেছি। তিনি কিন্তু আহ, ধরে বুঝে ফেলেছেন যে ওই যে ইংরেজি ভাষায় যেটা বলে ইউনিল্যাটারাল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, ইউডিআই, ওই পথে তিনি যেতে চাননি। ইউডিআই তিনি দেখেছেন যে রোডেশিয়াতে যেটা হয়েছিল 1965-এ, ইয়ান স্মিথ করেছিল, সেই সেই স্বাধীনতা কেউ মানেননি। তারপর তার এটাও মনে মনে ছিল যে বায়াফ্রা নাইজেরিয়ার একটা অংশ, পূর্ব নাইজেরিয়ার একটা অংশ, বায়াফ্রা হিসেবে স্বাধীনতা ঘোষণা করেছিল। সেই স্বাধীনতা 67 সাল থেকে আরম্ভ করে 70 সাল পর্যন্ত টিকেছে। পরে বায়াফ্রার পতন হয়েছে, নাইজেরিয়ার হাতেই পতন হয়েছে। তো এটা একটা কারণে ওইদিকে বঙ্গবন্ধু যাননি। আরেকটা যেটা তার একদম স্পষ্ট ধারণা ছিল যে তার দল, আওয়ামী লীগ এবং বাঙালি জাতি, তারা তো নির্বাচনে জয়ী হয়েছেন, এবং জাতীয় পরিষদের 313টি আসনে 167 আসন বাঙালি জাতি পেয়েছিল, মানে আওয়ামী লীগ পেয়েছিল। তো যেই জাতি, যেই দল এত বড় সংখ্যায়, এত সংখ্যক সিট পায়, আসন পায়, তার স্বাধীনতা ওইভাবে স্বাধীনতা ঘোষণা করার কোনো প্রয়োজন ছিল না। তো এই 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 পরিপ্রেক্ষিতে তিনি ভাষণটি দিয়েছেন। তিনি সব চাপ উপেক্ষা করে যে ভাষণটি দিয়েছেন, মানে ভাষণটি ঐতিহাসিক কেন হলো? তিনি সেখানে আমাদের স্বাধিকারের কথা বললেন, আমাদের দুঃখের কথা বললেন, আমাদের উপর যে শোষণ করা হচ্ছে সেটার কথা বললেন। আবার একইভাবে এটাও বলে দিলেন যে আমরা স্বাধীনতার পথে যাচ্ছি। তিনি নাকি 6 দফা যখন হয়, তখন ওনার ওনার সাথে যারা ছিলেন আওয়ামী লীগে, ওনার সহকর্মীরা ছিলেন, তারা নাকি ওনাকে জিজ্ঞেস করতেন যে যে 6 দফা যে আমরা দিলাম, যদি পাকিস্তানের এরা 6 দফা না মানে তাহলে কি হতো? তিনি একটা আঙ্গুল উঁচু উঁচু করে দেখাতেন, 1 দফা, মানে একদম 6 দফা না হলে একদম সরাসরি স্বাধীনতা। এই পরিপ্রেক্ষিতে আমরা ওই 7ই মার্চের ভাষণটা এখনো মনে আছে আমাদের। তো যে আবার ওই পুরোনো কথাটা ফিরে আসি, বর্তমান 2025 সালে যত কিছুই হোক না কেন, যত মানুষই বঙ্গবন্ধুকে খাটো করার চেষ্টা করুক না কেন, সেই 7ই মার্চের ভাষণকে গুরুত্ব যতটাই তারা না দেখ না কেন, এটা ইতিহাস হয়ে গেছে, শুধু বাঙালির ইতিহাসটা। ওই যে বললাম, পৃথিবীর শ্রেষ্ঠ বক্তৃতার মধ্যে, ভাষণের মধ্যে এটা একটা, আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ অ্যাড্রেস, উইনস্টন চার্চিলের ব্লাড, টয়েল, টিয়ার্স এন্ড সোয়েট বক্তৃতা, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ করেছেন, ঠিক সেইভাবে আমাদের 7ই মার্চের ভাষণটা ওইভাবে ইতিহাসের অংশ হয়ে আছে। আহ, অনেক ধন্যবাদ ভাই। কত কিছু জানা যায় আপনাদের সাথে কথা বললে। বিভিন্ন একটা বিষয়কে কতভাবে আমরা দেখতে পারি। আমি এই যে যখন নাকি প্রথম 7ই মার্চের ভাষণ আওয়ামী লীগ ক্ষমতায় এসে যে টেলিভিশনে যখন দেওয়া হলো, ওইটার একটা স্মৃতিচারণা আমি করি। তো আমার বাবা ছোটবেলায় সবসময়, আমরা যখন বড় হয়েছি তখন থেকে, ওই যে আগের ওই যে ফিতাওয়ালা ক্যাসেট গুলো ছিল না, তো 7ই মার্চে, 16ই ডিসেম্বরে, 26শে মার্চে, বিশেষ করে এই তিনটা দিন, এবং 15ই আগস্ট, হ্যাঁ, আমার বাবা ওই বড় মাইক লাগিয়ে এটা বাজাতেন। তো এরকম আমরা শুনে শুনে, তা আমার ভাইটা ও প্রয়াত, মারা গেছে।
তো তখন ছোট, আমার ছোট। তো ও একদিন যখন নাকি প্রথম প্রচার হবে ভাষণটা, তো ও ও কোচিং এ পড়তো, তখন কোচিং এ যেত, ওর রেসিডেন্সিয়াল মডেলে পড়তো। তো বাসায় চলে আসছে, তা আমরা বললাম যে কি ব্যাপার, তোমার তো ক্লাস করো নাই, তুমি চলে আসলা কেন কোচিং কোচিং থেকে বিকালবেলা দিকে, সন্ধ্যা সন্ধ্যা? তখন বলে কি আজকে ভাষণটা প্রচার হবে, সব সময় তো বাবার মাইকে শুনতাম, তো আজকে টিভিতে দেখবো, সেই জন্য হুম, ছুটি নিয়ে চলে আসছি। তো আমরা জেনারেশনটা বড় হয়েছি উম, এই স্বাধীনতাকে ধারণ করে। তো হুম, পরিবার, পরিবেশ, শিক্ষা, পারিপার্শ্বিক অবস্থা, আমরা আমাদের পরিবারকে কি শিখালাম, সেটা খুব ইম্পর্ট্যান্ট। সেটা হুম। থেকে আমরা কিভাবে বড় হব, এই যে আমি এখনকার জেনারেশনকে দেখে আমি, আমার এটা খুব আমি বোধ করি যে আসলে কি আমরা আমাদের, যে আমাদের বাবারা তো শিখিয়েছে, আপনারা তো পেরেছেন, আমরা কোথায় ভুল করলাম, আমরা আমাদের বাচ্চাদেরকে বোধহয় সেই শিক্ষাটা দিতে পারি নাই, যার জন্য আজকের পরিস্থিতি। এটা আমার কাছে মাঝে মাঝে মনে হয়। আপনার কথাতে আমার কথা, ঘটনাটা মনে পড়লো, সেই জন্য বললাম। ভাই, আমি জানতে চাচ্ছি যে এই যে 7ই মার্চের ভাষণ, এটা তো এখন ইউনেস্কো মানে পৃথিবী, মানে সর্বজন স্বীকৃত, যেমন বঙ্গবন্ধুকে পৃথিবীর বিখ্যাত মানুষরাই বঙ্গবন্ধু সম্পর্কে যা বলে গেছেন না, বঙ্গবন্ধুর একটা আলাদা উচ্চ মাত্রার একটা, মানে পৃথিবী বিখ্যাত যে কয়জন নেতা হতে পারে, গ্রেট লিডার, বঙ্গবন্ধু ওয়ান অফ দ্যাম না? এটা আমাদের শুধু কথা না, বাঙালির, আমরা তো গর্বেরই, কিন্তু বাইরের বিশ্বের কাছেও। এই অবস্থায় এই যে ডক্টর ইউনূস, উনি তো একজন নোবেল প্রাপ্ত মানুষ, উনি একজন পড়াশোনা জানা লার্নেড পারসন, আমি সবকিছু ছাপিয়ে যদি এটাকে ধরি, কিন্তু ওনার সময়ে যে এইসব কাণ্ডগুলো হচ্ছে, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা শোষণ মুক্তি হয়ে আমরা একটা নতুন দেশ স্বাধীনতা পেয়েছি, ইউনূসের নেতৃত্বে সেই স্বাধীনতাটা উনি বিলুপ্ত করে দিচ্ছেন। উনি তো ওনার ফুটস্টেপ হিসেবে, আমার ওনার নেতা হিসেবে বঙ্গবন্ধুকে আরো উচ্চ মাত্রায় নিয়ে যাওয়ার কথা ছিল। এটাকে উনি শুধুই শেখ হাসিনার উপর রাগ থেকে করছেন, নাকি উনি বেসিক্যালি মুক্তিযুদ্ধ বিরোধী, বা ওনার আসলে, ওনার মনস্তত্ত্বটা বুঝতে পারছি না, বাঙালি জাতি আসলে বুঝতে পারছে না উনি। আপনি কি ব্যাখ্যা করতে পারেন? আপনি কি কোনো কিছু ধারণা করতে পারেন? ওনার যে যে ওনার রচনা, ওনার বইয়ে তিনি 1971-এর কথা বলেছেন। তিনি আমেরিকা ছিলেন তখন, এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করবেন এই কথা বলেছেন। এবং এমনও হয়েছে যে তিনি একবার ভেবেছেন যে তিনি নিজেই একটা সরকার গঠন করবেন, যদিও তার বয়স খুব কম, সেটা আপনার যুক্তিসঙ্গত হতো না। কিন্তু যেটা আমরা গত 7 মাস ধরে দেখছি বাংলাদেশে, আপনি যেটা বললেন, হ্যাঁ, ডক্টর ইউনূস আমাদের, তিনি যখন নোবেল পুরস্কার পেলেন, আমরা খুব গর্ববোধ করলাম যে আমাদের আমাদের নিজস্ব, আহ, আমাদের বাংলাদেশের এক বাঙালি নোবেল বিজয়ী হয়েছেন। কিন্তু আমরা এটাও আশা করেছিলাম যে 2024 সালের পরিবর্তনের পরে তিনি এসে, হ্যাঁ, বিগত সরকার অনেক ভুল ত্রুটি থাকতে পারে, সেটা অন্য বিষয়, সেটা দেখবেন। একটা সরকার পরিবর্তন হয়, আরেকটা সরকার এলে আহ, যে কাজগুলো করা দরকার, যেই যেখানে আমাদের বিচ্যুতি হয়েছে সেগুলো ঠিক করা দরকার। কিন্তু একেবারে যে এসে সেই সেই সরকার সেই সরকারকে সরকার পরিবর্তনের পরে গোটা ইতিহাসকেই পরিবর্তন করে দেওয়ার একটা প্রয়াস, সেটা কিন্তু আমরা আশা করিনি। তো সেটা খুবই দুঃখজনক। কিন্তু আমি এখনো বলবো যে আমরা আশা করিনি যে যে কাজগুলো, এই যে আপনি ধরেন যে সংবিধান সংবিধান আহ, একটা নতুন কতগুলো 11টি কমিশন করা হয়েছে, এর মধ্যে একটা সংবিধান তৈরি করার জন্য। সংবিধান তো একটা আছেই আমাদের। এবং আমরা দেখছি যে বর্তমানে আহ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ডক্টর কামাল হোসেন, যিনি এই সংবিধান রচনার সাথে জড়িত ছিলেন, তারা বলছেন যে সংবিধান পরিবর্তন করা তো কোনো দরকার নেই। আপনারা যেটা যেটা করা দরকার, সংস্কার করা দরকার, সেটা প্রত্যেক দেশেই হয়ে থাকে। বিভিন্ন সময়ে সংবিধানের পরিবর্তন আসে, পরিবর্ধন আসে, তো সেটা করা যায়। তো এই যে কতগুলি কাজ, কিন্তু আমরা কিন্তু আশা করি না এই যে বঙ্গবন্ধু, যে আমরা দেখেন আহ, পাকিস্তানি আমলে বঙ্গবন্ধুকে সবসময় সেই 32 নম্বর থেকে গ্রেপ্তার করা হতো। তিনি তিনি তৈরি থাকতেন, পাকিস্তান সেনাবাহিনী, পাকিস্তান পুলিশ এসে ওনাকে ধরে নিয়ে যেতেন আইয়ুব খানের আমলে। ইয়াহিয়া খানের সময় 25শে মার্চ, ঠিক 26শে মার্চ
25 মার্চ পেরিয়ে 26শে মার্চ হয়ে গেছে, এর মধ্যে তিনি তার যে স্বাধীনতা ঘোষণা তিনি চট্টগ্রাম নেতা হান্নান সাহেবের কাছে পাঠিয়ে দেন। তারপর ওনাকে গ্রেফতার করা হয় রাত 1টা 1:30টার মধ্যে। তখনও কিন্তু পাকিস্তানিরা তার বাড়ি আক্রমণ করেছে, কিন্তু বাড়ি ধ্বংস করবে এ কোনো পরিকল্পনা ছিল না, এটা কখনোই ছিল না। আমরা স্বাধীন বাংলাদেশে দেখেছি যে ওই যে 21 বছরের কথা বললাম, জেনারেল জিয়াউর রহমানের সময়, জেনারেল এরশাদের সময়, খালেদা জিয়ার সময় বাড়িটা ঠিকই রয়েছে, এবং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস ঠিকই রয়েছে। হ্যাঁ, বঙ্গবন্ধুর নাম তারা উচ্চারণ করতেন না। আর আমরা দেখতাম যে যতবারই বিশেষ করপত্র বেরোতো বাংলাদেশের পত্র পত্রিকায়, তখন বলা হতো যে বাঙালি জাতি স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে এবং স্বাধীনতা পেলেন। যেটা বলা হতো না কার নেতৃত্বে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, নেতৃত্বটা কি ছিল, বঙ্গবন্ধুর নাম ছিল না, মুজিবনগর সরকারের নাম করা হতো না। সেগুলো আমরা পেলাম আবার 1996 সালের পরে, যখন 96 সালে। হ্যাঁ, তখন শেখ হাসিনা আওয়ামী লীগ আবার ক্ষমতায় নিয়ে এলেন। তো এটা কিন্তু এই যে বর্তমান বর্তমানে যারা ক্ষমতায় আছেন এখন, তাদের আমলে আমরা তো প্রফেসর ইউনূসের কথাই যদি বলি, অন্যদের কথা নাই বললাম, তার যে উপদেষ্টা পরিষদ আছে এদের কথা বাদই দিলাম, এদের কারো কারো কোনো সরকারে থাকার কোনো অভিজ্ঞতা কোনোদিন ছিল না। কিন্তু প্রফেসর ইউনূসের কাছে আমরা আশা করেছিলাম যে তিনি বঙ্গবন্ধুকে, তিনি বাঙালি জাতির গর্ব আমরা মনে করেছিলাম, তিনি যখন নোবেল পুরস্কার পেলেন। আর বাঙালি জাতির সবচাইতে বড় গর্ব হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং তিনি হ্যাঁ, বঙ্গবন্ধুকে ধরে রাখবেন, বঙ্গবন্ধুর নীতি ধারণ করবেন, বঙ্গবন্ধুকে সেই সেই আসনে, উচ্চ আসনে রাখবেন। উচ্চ আসনে বঙ্গবন্ধু আসেন, এখনো আছেন আমাদের বাঙালি জাতির জীবনে, আমাদের ইতিহাস থাকবেন। কিন্তু যার কাছ থেকে আমরা আশা করেছিলাম এটা যে করেনি, খুবই দুঃখজনক। যেমন এই যে আজকের এই 7ই মার্চের ভাষণটা পুরো দেশে, যদি এই সরকার কথা বলি বা বিগত সরকারগুলোর কথা বলি, তারা আগস্ট 75 পরে এসছে, তারা যদি 7ই মার্চের ভাষণটা বা বঙ্গবন্ধুর ভাবমূর্তিটা তুলে ধরতেন, তাহলে কিন্তু দেশে এই বিভাজনটা হতো না। এই যে আপনি যে কিছু আগে বললেন যে যে আমাদের বর্তমান যে প্রজন্ম, এদেরকে আমরা কিভাবে ইতিহাস, তাদের সামনে কিভাবে ইতিহাসটা তুলে ধরবো, আমরা কি কোথায় ভুল করেছি? না, আমরা ভুল করি নাই, কিন্তু আমি একটা জায়গায় আমার খুব একটা আমার আপত্তি আছে। আমি সবসময় বলে থাকি যে অনেকে দেশে বিদেশে আমাকে জিজ্ঞেস করে সবাই যে যে তোমাদের দেশে এত বিভাজন কেন, এত এত দ্বন্দ্ব কেন? আমি বলি যে আমাদের আমাদের বিষয় হচ্ছে যে দেখো তোমাদের, আমি ওদেরকে বলি যে ভারতের দিয়ে দেখো, ভারত স্বাধীন হয়েছে 1947 সালে। সেখানে আহ, অনেক দল ক্ষমতায় এসছেন, অনেক প্রধানমন্ত্রী এসছেন, কিন্তু তারা কিন্তু যে তাদের যে স্বাধীনতার ইতিহাসটা, মহাত্মা গান্ধীর ভূমিকা, জওয়াহরলাল নেহরুর ভূমিকা, অন্যান্যদের ভূমিকা, তারা কিন্তু সমুন্নতে রেখেছেন। এখানে কোনো আক্রমণ হয়নি, কোনো আঘাত হয়নি। আমাদের এখানে যেটা হয়েছে 75-এর পর আমরা দেখেছি যে যারা ক্ষমতায় এসছেন তারা কিন্তু হঠাৎ করে আমরা যে বাঙালি জাতি, যে আমরা যে বাঙালি, এটা পরিবর্তন করার চেষ্টা করেছেন। আমার এখনো মনে আছে যে 1976 সালের ফেব্রুয়ারি মাসে 21শে ফেব্রুয়ারি অনুষ্ঠান উপলক্ষে বাংলা একাডেমিতে খন্দকার আব্দুল হামিদ, তিনি ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক ছিলেন। পরবর্তীতে তিনি আহ, জিয়াউর রহমানের আপনার উপদেষ্টা হয়েছিলেন, এবং একদম বিএনপি মানে জিয়াউর রহমানের খুব ঘনিষ্ঠ। তিনি প্রথম 21শে ফেব্রুয়ারি অনুষ্ঠানে আমরা ছিলাম, তখন আমরা ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাত্র ভর্তি হয়েছি প্রথম বর্ষের অনার্সে। তো সেখানে আমরা তিন তিন চারজন আমাদের সহপাঠী আমরা গিয়েছিলাম। সেখানে তিনি বললেন যে আমরা আলাদা জাতি, আমাদের আলাদা সংস্কৃতি, আলাদা ঐতিহ্য, আলাদা ধর্ম, আমরা বাংলাদেশি। এই প্রথম দেখলাম, তখন বুঝলাম যে না, বাঙালি থেকে আমাদেরকে বাংলাদেশি করে দিয়েছেন। এই যে শুরু হলো বাঙালি জাতীয়তাবাদ থেকে, ওরা চলে নিয়ে গেল তথাকথিত বাংলাদেশি জাতীয়তাবাদ থেকে বাদে নিয়ে গেল। তো সেটা একটা একটা কারণ যে আমি যে আমাদের যে যুব সম্প্রদায়ের কথা যদি বলি, তারা কেন বিভ্রান্ত হয়েছেন, এই কারণেই। তারপরে দেখা গেল যে সামরিক শাসনগুলো, দুবার আমরা সামরিক শাসন পেয়েছি। আমাদের উদ্দেশ্য ছিল 1971 যখন দেশ স্বাধীন হয়, আমরা সবই কিন্তু আনন্দিত যে আমরা পাকিস্তান থেকে বেরিয়ে এসেছি এবং আমাদের দেশে পূর্ণ গণতন্ত্র হবে, এবং কোনোদিন আর সামরিক শাসন আসবে না, মার্শাল ল বলে যে জিনিসটা, এটা আমরা পাবো না। কিন্তু আমাদের দেশ থেকে দেখলাম সেটা এসে গেছে। জিয়া রহমানের সময় এসছে, এরশাদের সময় এসছে, এর মধ্যে আবার যত মুক্তিযোদ্ধা অফিসার যারা ছিলেন একের পর এক নিহত হয়েছেন।
আজকে যেমন দেখেন আহ, এই আপনার কুষ্টিয়াতে, কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় হ্যাঁ, বঙ্গ বঙ্গবন্ধুর নামে যে হলটা ছিল ওটা বাদ দিয়ে ওই নামটা সরিয়ে দিলে কার নামটা দিল? একদম চিহ্নিত, সাজিদ। হ্যাঁ, চিহ্নিত পাকিস্তানি দোসর রাজাকার শাহজিবুর রহমান, যিনি হুম, 1971 সালে পাকিস্তানের আহ, পাকিস্তানের পক্ষে কথা বলতে জাতিসংঘে গিয়েছিলেন। এবং কিন্তু তিনি পরে এসে বন্দি অবস্থায় ছিলেন স্বাভাবিকভাবেই। আবার জিয়াউর রহমানের সামনে দেখেন এই যে আমাদের যে সমস্যাগুলো, জিয়াউর রহমানের সময় এইসব লোকদেরকে যারা পাকিস্তানপন্থী এদের জন্য আপনার দুয়ার উন্মুক্ত করে দেওয়া হলো। যেই সকল ব্যক্তি খান আব্দুল সবুর খান, শাহজিদুর রহমান, আহ, আহ, গোলাম আজম তখন পাকিস্তানে ছিলেন, এরা বাংলাদেশের ঘোর বিরোধিতা করেছিল 1971 সালে সারাটা পুরো 9 মাস। এবং তাদের যে বক্তব্যগুলি এখনো পুরনো পত্রিকা দেখলে, আর্কাইভসে গেলে এগুলো পাওয়া যায়। কিন্তু এদের জন্য দ্বার খুলে দিলেন। এরা যেই দেশের তারা আপনার বিরোধিতা করেছেন, যে দেশের এই মুক্তি সংগ্রামকে তারা মুক্তি সংগ্রামের বিরোধিতা করেছেন, এত বাঙালি মারা গেল, 30 লক্ষ বাঙালি মারা গেল, তাদের কোনো আক্ষেপ ছিল না, সেই ব্যক্তিগুলো, যেটা আহ, দেশ স্বাধীন হওয়ার পর মুজিবনগর সরকার সাথে সাথে একদম 16ই ডিসেম্বরেই 4টি দল নিষিদ্ধ করলেন। একটা হলো পাকিস্তান মুসলিম লীগ, তারপরে পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি পিডিপি নুরুল আমিনের, আরেকটা জামাতে ইসলামী, আরেকটা নিজামে ইসলাম মৌলভী ফরিদ আহমেদের। এই 4টি দলকে ঘোষণা করলেন। এই 75 পর্যন্ত এগুলি সব নিষিদ্ধ ছিল। বাংলাদেশে একটা বাংলাদেশের একটা পরিপূর্ণ অসাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত হয়েছিল। কিন্তু 75-এর পর জিয়াউর রহমানের আমলে এরা আবার ফিরে আসতে আরম্ভ করলো। এরশাদের আমলে আরো কয়েকজন, মৌলানা মান্নান, যাকে বলা হয় তিনি ওই বুদ্ধিজীবী হত্যার সাথে জড়িত ছিলেন, এরা এসে গেল। তো এরা এসে সব, পরে আমরা দেখলাম যারা 1971 সালে বাংলাদেশে বিরোধিতা করেছেন, তারা গিয়ে সংসদ সদস্য হয়েছেন, তারা গিয়ে মন্ত্রী হয়েছেন, তারা গিয়ে রাষ্ট্রদূত হয়েছেন। তো এই যে আমাদের যে ইতিহাসটা, এদের আমাদের ইতিহাসটা একটু এদের হাতে চলে গেল। মুক্তিযুদ্ধের স্থাপনা অনেক ধ্বংস হয়ে গেছে, বঙ্গবন্ধুর বাড়ি ধ্বংস হয়ে গেছে। কিন্তু তার মানে এই নয় যে ইতিহাস ধ্বংস হবে, ইতিহাস তো ইতিহাসের জায়গায় আছে। তার যে 7ই মার্চের সাথে 7ই মার্চকে নিয়ে আপনি আর আমি কথা বলছি, যারা শুনছেন আমাদের বক্তব্যগুলো, তাদেরকে এটাই বলবো যে আপনারা যে বাংলাদেশের ইতিহাসটা, প্রকৃত ইতিহাসটা কি, এটা জানার চেষ্টা করা দরকার। আর 7ই মার্চ বিশেষ করে, যেটা আগেই বললাম যে এটা তো একটা কাব্যিক একটা ব্যাপার, একটা কবিতার মতো কথা বলেছেন বঙ্গবন্ধু। এবং সেবার দেখেন এর মধ্যে তিনি যে খুব দৃঢ়তার সাথে 7ই মার্চের মধ্যে তিনি কি বলেছেন, 4টি তিনি দাবি করেছিলেন। এবং যখন আমরা জানি যে 1লা মার্চ, 3রা মার্চ 1971 সালে ঢাকায় জাতীয় পরিষদের অধিবেশন হওয়ার কথা ছিল। এর আগেই 15ই ফেব্রুয়ারিতে জুলফিকার আলী ভুট্টো, যার নিয়ম অনুযায়ী যিনি বিরোধী দলীয় নেতা হওয়ার কথা ছিল সেই পাকিস্তান জাতীয় পরিষদে, তার তার দল 88টি সিট পেয়েছিল। মানে মোট 313টি আসনের মধ্যে 88 সিট পিপলস পার্টি পেয়েছিল, ভুট্টোর পিপলস পার্টি। আর বঙ্গবন্ধুর আওয়ামী লীগ পেয়েছিল 167। আর দুজন আহ, আহ, বাংলাদেশ থেকে একজন নুরুল আমিন একটা সিট পেয়েছিল, রাজা ত্রিদিব রয় একটা সিট পেয়েছিলেন। যার ফলশ্রুতিতে তিনি 7ই মার্চ যে ভাষণটা দিলেন, তিনি 4টি শর্ত পূরণ করেন। তখন আবার ইয়াহিয়া খান 6 তারিখে, একদিন আগে, তিনি আবার ঘোষণা করলেন যে জাতীয় পরিষদের অধিবেশন যেটা স্থগিত করা হয়েছে, সেটা তিনি বললেন 25শে মার্চ আমরা ঢাকায় বসবো। ওই যে পরিস্থিতি অনুধাবন করতে পেরেছেন যে বাংলাদেশের জনগণ তো পাকিস্তানের নাগালের বাইরে চলে যাচ্ছে, তখন ইয়াহিয়া খান 6ই মার্চ বললেন যে আমরা 25শে মার্চে বসবো। এর পরের দিনই বঙ্গবন্ধু ভাষণ দিলেন। সেই ভাষণে তিনি বললেন যে 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 আপনি প্রস্তাব করেছেন ভালো কথা, কিন্তু আমার দাবি মানতে হবে প্রথম। দাবিগুলো কি? প্রথমটা হলো, প্রথম দাবি হচ্ছে সামরিক আইন, মার্শাল ল উইথড্র করতে হবে, তুলে নিতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে যে যে সকল সৈন্য বাইরে এসছে, পাকিস্তান সেনাবাহিনীর সৈন্য তো নির্বিচারে গুলি চালাচ্ছিল, এদেরকে ব্যারাকে ফিরে যেতে হবে। ব্যাস। তৃতীয় পয়েন্ট হচ্ছে যে হত্যাকাণ্ড হয়েছে গত কয়েকদিনে এই বাংলাদেশে, সেগুলোর সম্পূর্ণ তদন্ত করতে হবে। আর ফাইনালি যেটা বললেন, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ 4টির মধ্যে, যে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তো এই যে দাবিগুলো করলেন,
এখন ওই যে 25শে মার্চের কথা বললেন আবার অধিবেশনে আসবেন, তো এই দাবিগুলোর মাধ্যমে বাকিগুলো কিন্তু সব আপনি নিষ্ক্রিয় হয়ে গেল তখন থেকে বঙ্গবন্ধু। এবং পুরো আমরা দেখেছি গোটা মার্চ মাসটা একদম 1 তারিখ থেকে 25শে মার্চ পর্যন্ত পুরো বঙ্গবন্ধুর কর্তৃত্বে পুরো দেশটা চলেছে। কিন্তু বঙ্গবন্ধুর মতো কোনো বক্তৃতা আমাদের বাংলাদেশে কোনো রাজনীতিবিদ আজ পর্যন্ত করেননি। আমরা অনেক রাজনীতিবিদ আমরা পেয়েছি, তৎকালীন ভারতে পেয়েছি, পার্টিশনের আগে পেয়েছি, পার্টিশনের পরে পাকিস্তান দেখেছি, কিন্তু বঙ্গবন্ধুর যে কথা বলার যে ভঙ্গিমাটা, তিনি মানে মানুষটা যে একদম উঁচু দরের মানুষ, একদম ফিজিক্যালি উঁচু দরের এবং মেন্টালি উঁচু দরের। এবং তিনি যে যে এতবার জেলে গিয়েছেন, মোট 13 বছর তিনি জেলে কাটিয়েছেন, কিন্তু দেখেন তার মধ্যে কিন্তু কোনো ওই যে যে বিটারনেস ছিল না। কিন্তু পলিটিক্যাল যে বিটারনেস এটা আছে, এটা ছিল না। তিনি সবসময় যে ওই যে আপনার 1969 সালে আগরতলা মামলা থেকে মুক্তি পেয়ে তিনি রাওয়ালপিন্ডিতে গেলেন, এবং আইয়ুব খানের প্রায় শেষ সময় তখন, সেখানে যে আইয়ুব খান ওনাকে দমন করার, ওনাকে আগরতলা মামলার মাধ্যমে ওনার জীবনটা প্রাণ নাশ করার অনেক পরিকল্পনা করেছেন, সেই রাউন্ড টেবল কনফারেন্স তিনি গিয়েছেন। মানে বঙ্গবন্ধু এক কথায় তিনি সাংবিধানিক রাজনীতিতে বিশ্বাস করতেন, কনস্টিটিউশনাল পলিটিক্সে তিনি বিশ্বাস করতেন। আবার 7ই মার্চের কথা বলতে গেলে ওই বঙ্গবন্ধুর নেতৃত্ব, বঙ্গবন্ধুর ব্যক্তিত্ব, বঙ্গবন্ধু কিভাবে কথা বলতেন মানুষের সাথে, সকল মানুষের নাম মনে রাখতে পারতেন। এবং আমার আমার নিজের মনে আছে, আমি তখন ছাত্র, 1972 সালে বঙ্গবন্ধু গণভবনটা সপ্তাহে 2 দিন খোলা রাখতেন এবং সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষে গিয়ে ওনার কাছে অনেক দরিদ্র মানুষ গ্রাম থেকে এসছেন বঙ্গবন্ধুকে বলতে। কেউ তার এক 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 বৃদ্ধ এসে বললেন যে আমার আমার ভাতিজা আমার জমিটা দখল করে নিয়েছে। তো বঙ্গবন্ধু বলে আচ্ছা ঠিক আছে, আমি আমি দেখছি। তো এই ধরনের কথা, মানে সাধারণ মানুষ ওনার সাথে ওনার কাছে যেতে পারতেন, কথা বলতে পারতেন। তো এই যে এবং তিনি আমি আমি যে দেখি ওই আমি এমনি গিয়ে দেখতাম বঙ্গবন্ধুকে ওখানে কোনো মানে কিভাবে মানুষের সাথে কথাবার্তা বলেন। তো এক যুবক ওনার সামনে গেলেন, তো বঙ্গবন্ধু ওনাকে জিজ্ঞেস করলো তোমার নাম কি, তো কি যে হাতে মালি না কি একটা নাম বললো। তো বঙ্গবন্ধু বললেন তোমার বাড়ি ওইখানে না, ওই জেলায় না, বলে হ্যাঁ। ওই গ্রামে না, ওই সাব ডিভিশনে না, বলে হ্যাঁ। তোমার মা এটা, তোমার বাবার নাম, হ্যাঁ। তো ওই ছেলে তো অবাক, ঠিক বলে হ্যাঁ। তো বলে হ্যাঁ তোমার মা, তোমার মা 1954 সালে যখন নির্বাচন করতে যাই তোমাদের বাড়ি গিয়েছিলাম, তোমার মার হাতের পিঠা আমি খেয়েছি, খুব ভালো, তোমার মাকে আমার সালাম দিও। ওই ছেলে তো কেঁদে ফেলেছে, মানে এত কথা শুনে। তো এই যে বঙ্গবন্ধু সবার সাধারণ মানুষের নাম জানতেন, এবং সাধারণ ওনার ওনার স্মৃতিশক্তি এত বেশি যে অতীতে কি কি হয়েছে, কত বছর আগে, 40 বছর আগে, 50 বছর আগে, সব মনে রেখেছেন। এবং তার মধ্যে কোনো একদম আমাদের মতোই একদম টিপিক্যাল মিডল ক্লাস মানুষ, তার মধ্যে কোনো এলিটিজম কিছু ছিলেন না। এবং হ্যাঁ, তিনি এলিটিজম ছিলেন না, ছিল না কোনো। এবং তিনি 1975-এর পরে 75-এ যখন তিনি বাকশাল গঠন করলেন, এখনো মনে আছে রেডিওতে আমরা শুনতাম তখন, রেডিওতে তিনি এক জায়গায় বলছেন, সরকারি কর্মকর্তাদের বলছেন যে আপনারা সরকারি কর্মকর্তা, জনগণের ট্যাক্সের টাকা আপনাদের বেতন হয়, তাদের জন্য কিছু কাজ করুন। এবং বলে যে আপনারা ফুল প্যান্ট পরে আছেন, হাফ প্যান্ট পরে একটু আমাদের সাথে আসেন, দেশের সেবা করেন। তো এই যে ওই দৃঢ়তা, এইটা তো দেশের ভিতরে। আর যে বঙ্গবন্ধুর কথা, যে যে বিদেশি নেতৃবৃন্দের সাথে ওনার যে সম্পর্ক, সেটা অন্যরকম। জেনারেলি আপনার নাইজেরিয়ার আহ, নেতা ছিলেন তখন জেনারেল ইয়াকুবু গওয়ান। তিনি একটা কমনওয়েলথ সম্মেলনে, একটা কমনওয়েলথ আপনার সরকার প্রধানদের সম্মেলনে তিনি বঙ্গবন্ধুকে বলছেন আচ্ছা এই যে আপনারা যে পাকিস্তানটা ভেঙে দিলেন, এই ভাষায় বললেন, আপনারা যে পাকিস্তানটা ভেঙে দিলেন, পাকিস্তান যদি এক থাকতো, বাংলাদেশ আর পাকিস্তান আগের মতো থাকতো, একটা বিরাট একটা মুসলিম, শক্তিশালী একটা মুসলিম দেশ হতো না? তো বঙ্গবন্ধু বললেন যে জেনারেল, মিস্টার প্রেসিডেন্ট, কথাটা ঠিকই বলেছেন, খুব ভালো কথা বলেছেন, কিন্তু এটাও তো একটু একটু ভেবে দেখুন যে যদি ভারত, পাকিস্তান আর বাংলাদেশ এক থাকতো আগের মতো, একটা শক্তিশালী রাষ্ট্র হতো, আর যদি এদিকে থেকে পুরো এশিয়া যদি একটা দেশ হতো, কত শক্তিশালী হতো। আর পুরো এশিয়ার আফ্রিকা যদি এক হতো, কত হতো, কত বিরাট একটা শক্তি হতো। তো ইয়াকুব অনেক তাকিয়েছেন, আসলে কি জানেন, জেনারেল জানেন, মানুষ অনেক কিছু আশা করে, অনেক কিছু আশা করে, অনেক কিছু পায় না। আমরা যেটা যেটা আশা করি সেটা পাই না, আর যেটা পাই সেটি আমাদের ধরে রাখা দরকার। আর পাকিস্তানের কথা আপনি বলছেন, পাকিস্তানের ইতিহাসটা আপনাকে একটু জানা দরকার। তো এইভাবে তিনি কথা বলতেন।
এবং সৌদি আরবের বাদশাহ ফয়সালকেও, বাদশাহ ফয়সাল ওনাকে বলছেন যে তোমাদের দেশে নাকি মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে, বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে। তো বঙ্গবন্ধু ওনাকে একটা লেকচার দিয়ে দিলেন যে আমার দেশ তো মুসলমানের দেশ, আমি তো নামাজ পড়ি, আমার দেশের মানুষ নামাজ পড়ে, হজ করে। তো এইভাবে তিনি আহ, সবার সাথে কথা বলতেন। মানে যত বড় নেতাই হোক, মানে ওনার ধারের কাছে কেউ আসতে পারতেন না। যে বঙ্গবন্ধু যে যে এই যে আন্তর্জাতিক ইমেজটা, এটা কিন্তু আমাদের কোনো নেতা, আমাদের যে পরবর্তী বঙ্গবন্ধুর পরে যত নেতাই আমরা দেখেছি, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার যাই বলেন, সেই আন্তর্জাতিক ভাবমূর্তিটা কিন্তু বঙ্গবন্ধুর মতো হয়নি। কারণ আমার 1997 সালে লন্ডনে একটা অনুষ্ঠানে ওই আমি গেলাম, তো এডওয়ার্ড হিথের সাথে দেখা হলো। আমি সামনে গিয়ে ওনাকে সালাম দিলাম। আমি তো, তিনি আমার দিকে তাকালেন, তো আমি বললাম যে আমি ইংরেজি ভাষায় বললাম আমি বাংলাদেশ থেকে এসেছি। তো তিনি আমার দিকে তাকালেন একদম, মানে চোখটা একটা ফ্যাল ফ্যাল করে তাকালেন এবং একটু মুচকি হাসি দিয়ে আমাকে বললেন, আহ, শেখ মুজিবুর রহমানস কান্ট্রি। এই যে আমার কত ভালো লাগলো, এডওয়ার্ড হিথ বললেন শেখ মুজিবুর রহমানস কান্ট্রি। এই যে আমাদের শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু, আমরা যাই বলি না কেন, তিনি কিন্তু আমাদের মতোই মানুষ, আমাদেরই জীবনের অংশ। এবং তিনি যে রাজনীতি করেছেন, গ্রামে হেঁটে রাজনীতি করেছে, এক গ্রাম থেকে আরেক গ্রামে হেঁটে গিয়েছেন। তো ওই 7ই মার্চে, যখনই 7ই মার্চ আসে বা 15ই আগস্ট আসে বা 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী আসে, তখন আর দিবসের কথাই বলবো কেন, সারাটা বছর আমরা যখনই বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের ইতিহাস তুলে ধরি, ওই প্রথম এবং শেষ যে ইমেজটা আমাদের মধ্যে আসে, সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই যে বঙ্গবন্ধু উপাধিটা পেলেন, মানে শুনতে কত ভালো লাগে। দেখেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশকে আমরা আমরা দেখেছি, নেতাজি সুভাষচন্দ্র বোসকে আমরা দেখেছি। তারপরে এই যে আহ, যে 1969 সালের 23শে ফেব্রুয়ারি আগরতলা মামলা থেকে মুক্তি পেয়ে তিনি বঙ্গবন্ধু হলেন, তাকে বঙ্গবন্ধু উপাধিতে সম্মানিত করা হলো সেই রেস কোর্স ময়দানে, বর্তমান সরোয়ার্দী উদ্যানে। সেই বঙ্গবন্ধু শব্দটা আমরা আমরা গ্রহণ করেছি এবং সাদরে, মানে আপনার 1 মিলিয়ন, 1 মিলিয়ন মানুষ এখানে ছিল সেখানে, মানে 10 লক্ষ। ঢাকা কলেজে এক ছাত্র ছিল রেজাউল হক চৌধুরী মোশতাক, তিনি পরবর্তীতে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন। তিনি ঢাকা কলেজের একটা ম্যাগাজিনে, একটা তাদের যে ছাত্রদের একটা ম্যাগাজিন, সেখানে তিনি একটা ছোট্ট আর্টিকেল লিখেছিলেন। এবং তিনি একটা বিশেষ অনুমতি নিয়ে একটা পাস পেয়েছিলেন, একটা 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 প্রবেশ করার জন্য একটা পাস পেয়েছেন। আগরতলা মামলা যখন শুনানি হয়, তিনি দুই একবার গিয়ে সেই আহ, আপনার সেনানিবাসে সেই মামলায় বঙ্গবন্ধুকে দেখতে গিয়েছিলেন। তো এসে তিনি একটা ছোট আর্টিকেল লিখলেন, সেটা আবার সেই সেই ম্যাগাজিনে ছাপা হলো। সেখানে তিনি, ওই রেজাউল হক চৌধুরী মোশতাক, তিনি প্রথম বলেছিলেন তিনি তো শেখ মুজিবুর রহমান না, তিনি হচ্ছেন আমাদের বঙ্গবন্ধু। এই বঙ্গবন্ধু শব্দটা কিন্তু রেজাউল হক চৌধুরী মোশতাক প্রথমে ব্যবহার করলেন। সেটি আবার আনুষ্ঠানিকভাবে তোফায়েল আহমদ ব্যবহার করলেন। আর যার ফলে আমরা এখনো আমরা ওই দিন থেকে শেখ মুজিবুর রহমান, অনেকের কাছে তিনি মুজিব ভাই, অনেকে ওনাকে শেখ সাহেব বলেন। আবার গ্রামের যারা আহ, সাধারণ মানুষ তারা বলে আমাগো মুজিবর, এটা বলেন। আর পুরো জাতি বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো এইটা হলো তার ইতিহাসটা। আহ, ভাই, মানে এগুলো কথা শুনলে মনে হয় শুনতেই থাকি, আরো আরো শুনি এরকম মনে হয়। আর বঙ্গবন্ধুকে আসলে উম, খুব ছোট করে বর্ণনা করা যাবে না, বাট আমি যেভাবে বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে বঙ্গবন্ধু, অবশ্যই, হ্যাঁ। দুইটা আসলে অঙ্গাঙ্গি ভাবে জড়িত, কোনোটাকে কোনোটা ছেড়ে নয়। উম, আজকের এই দিনে আহ, মনটা আসলে অনেক খারাপ হয়ে যায় যখন নাকি গত 7-8 মাস যা দেখছি, হুম, এটা আসলে একদমই অনভিপ্রেত। আমরা ছোটবেলায়, আমাদের ছোটবেলায় যেটা বললেন, আমরা দেখেছি যে বঙ্গবন্ধু অনুচ্চারিত ছিল, কিন্তু এখন যা দেখছি, কিন্তু মুক্তিযুদ্ধের স্মৃতিগুলোকে সমস্ত কিছু বেছে বেছে নষ্ট করে দেওয়া, ধ্বংস করে দেওয়া, 32 নম্বর একটা জাতীয় বাংলাদেশের সম্পদ। এই যে আমরা বিদেশে থাকি, যে পুরনো, যে 100 বছরের পুরনো যে বাড়ি, সে বাড়িটারও কিন্তু বাইরের বাইরের যে ইয়াটা, বডিটা, ওটাকে কেউ ভাঙতে পারে না। নর্মাল সাধারণ মানুষের বাড়ি, কিন্তু 100 বছরের উপরে হলে ওটাকে হেরিটেজ বিল্ডিং বলা হয়, ভিতরে রেনোভেশন করা যাবে, বাইরেটা ভাঙা যাবে না। সেখানে এরকম একটা ঐতিহাসিক বাড়িকে ভেঙে ফেলা ডক্টর ইউনূসের সরকার, এটা একটা খুবই
মানে এর মতো জঘন্য কাজ আর হতে পারে না, এইভাবে তো আসলে বন্ধ করতে পারবে না। আপনার সাথে কথা বলে খুবই ভাল লাগলো। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আহ, আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই যে আমরা ৭ই মার্চ উচ্চারণ করতে পারি না, জয় বাংলা বলতে পারি না, মুক্তিযোদ্ধারা অপমানিত হচ্ছে, আমরা কি আবার আমাদের দেশটাকে আমাদের মতো করে ফিরে পাবো? যদি পাই তাহলে কিভাবে, আমি তো বুঝতে পারছি না কি হবে। আমি বিশ্বাস আমি বিশ্বাস করি আমাদের দেশটা আমরা ফিরে পাবো। হয়তো আমার আমার মতো মানুষ, মানে আমার প্রজন্মের মানুষ, হয়তো আমাদের জীবদ্দশায় আমরা দেশটাকে আগের মতো ফিরে পাবো না। কিন্তু আমি যেটা বলি, এই যে 32 নম্বর যে ধ্বংস করে দিল, আমি সবাইকে বলি 32 নম্বর ধ্বংস করে দিয়েছে, এই 32 নম্বর আবার গড়ে উঠবে ঠিক ওই একই কায়দায়, একই প্যাটার্নে গড়ে উঠবে। মুক্তিযুদ্ধের স্থাপনাগুলি আবার গড়ে উঠবে। এরা যারা আছে, তারা যারা যারা ধ্বংস করেছে, যারা যাদের মধ্যে পাকিস্তানি প্রেতাত্মা এখনো আছে, এরা ধ্বংস করেছে। কিন্তু আমরা 71-এ আমাদের তো সর্বকালের সর্বশ্রেষ্ঠ সময়টা ছিল আমাদের মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের সময় আমরা 93,000 পাকিস্তানি সৈন্যকে আমরা বিতাড়িত করতে পেরেছি, পরাজিত করতে করতে পেরেছিলাম। এবং জি। সেটা যদি করে থাকতে পারি, এবং 96 সালে বঙ্গবন্ধু হত্যার 21 বছর পর আবার বাঙালি তার যে ঐতিহ্য ফিরে পেয়েছে, সেটা যদি করতে পারি, তো এই যে ভবিষ্যতে আবার যে আমরা দেশটাকে গড়ে তুলতে পারবো, দেশটা তো আমাদের। এরা এরা যতই কিছু করুক না কেন, বাংলাদেশ শব্দটা মুছে ফেলতে পারবে না। এবং বাংলাদেশ নামটা বঙ্গবন্ধু দিয়ে গেছেন 5ই ডিসেম্বর 1969 সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর আপনার মৃত্যুবার্ষিকীতে তিনি বলেছেন যে আজ থেকে পূর্ব পাকিস্তানের নাম হবে বাংলাদেশ। যদি পাকিস্তানের প্রদেশে আপনার সিন্ধ হতে পারে, বেলুচিস্তান হতে পারে, পাঞ্জাব হতে পারে, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার হতে পারে, আমার দেশ ইস্ট পাকিস্তান হবে কেন, বাংলাদেশ হবে। এই যে মানে এই আপনি যে বললেন, বঙ্গবন্ধুর নাম একদম ওতপ্রোতভাবে বাংলাদেশ সব আনাচে কানাচে আছে। এই যে বাংলাদেশে আমরা যদি একদম সাহিত্যের ভাষায়, কবিতার ভাষায়, আনাচে কানাচে বাংলাদেশের সাহিত্যে সবকিছুতে বঙ্গবন্ধু আছেন। বঙ্গবন্ধুকে বাদ দিলে আমাদের কিছু থাকে না। এখন যারা যতই অপচেষ্টা করুক না কেন, এই যে আজকে 7ই মার্চ, 7ই মার্চের ভাষণ দেখবেন অনেকেই শুনবে ঠিকই। সরকারি ভাবে না শুনুক, সরকারি ভাবে তো আমরা অনেক কিছু অনেকদিন শুনি। পাকিস্তানি আমল তো সরকার অনেক কিছু আমাদেরকে শুনতে দেয় নাই, রবীন্দ্রনাথকেও বন্ধ করে দিয়ে, নিষিদ্ধ করে দিয়েছিল। আমাদের দায়িত্ব হবে আমাদের ভবিষ্যতের যে প্রজন্ম যারা আছেন, এখন যারা যুব সমাজ আছেন, তাদের দায়িত্ব হবে ইতিহাসটাকে পড়া, বাংলাদেশের ইতিহাসটাকে পড়া, ইতিহাস থেকে আপনার আপনার শিক্ষা নেওয়া, এবং একটা আহ, আহ, দৃঢ়চেতা একটা মনোভাব দেখার দরকার, এবং প্রতিজ্ঞা করা দরকার যে আমরা যেই বাংলাদেশটাকে হারিয়েছি, যে বাংলাদেশটা আমাদের ছিল, অসাম্প্রদায়িক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, 1971-এর বাংলাদেশ, সেই বাংলাদেশটা আবার আমাদেরকে ফিরে পেতে হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলে যে রাষ্ট্র আমরা বলি, যে রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে রাষ্ট্রের আহ, বিজয়ের জন্য মুজিবনগর সরকারের সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, কামরুজ্জামান এবং যারা আছেন, মনসুর আলী, ওরা যুদ্ধ করেছেন। আহ, আমাদের মুক্তিবাহিনী, যে মুক্তিবাহিনী যেই যেই যুদ্ধ করেছেন, প্রাণ দিয়েছেন, তাদের ঐতিহ্যই আমরা সমুন্নত রাখবো। এখন যতই বঙ্গবন্ধুর নাম নাম আপনি মুছে দেন, শাহ আজিজুর রহমানের নাম নিয়ে আসেন, কিন্তু যারা ঘৃণিত তারা ঘৃণিতই থাকবে। আর যাদেরকে আমরা দেখছি, যারা আমাদেরকে স্বাধীনতার আলো দেখিয়েছেন, আমাদেরকে মুক্তির আলো দেখিয়েছেন, তাদেরকে আমরা মনে রাখবো। এখন অতীত মনে রেখেছি, এখন মনে রাখছি, ভবিষ্যতে মনে রাখবো। এই অন্ধকার এই অন্ধকার অন্ধকার থেকে আমরা বেরোবো, অন্ধকার আমরা কাটিয়ে তুলবো। অন্ধকার 71-এ তো অন্ধকার, গভীর অন্ধকারে আমরা ছিলাম, অন্ধকার থেকে তো আমরা বেরিয়ে এসেছি। তো এটাও একটা অন্ধকার। আমরা এখন পাকিস্তান নেই, কিন্তু পাকিস্তান মনোভাবাপন্ন লোকজন আছে, ওদের আর কতটুকু শক্তি হবে? ওরা তো ওই ওই আপনার বিল্ডিং ধ্বংস করতে পারে, স্থাপনায় ধ্বংস করতে পারে, তা তো আর গড়তে পারবে না। তো গড়ার দায়িত্ব আবার সেই বাঙালি জাতির হাতেই চলে আসবে। আমাদের যে জাতীয় স্লোগান জয় বাংলা, এটা সব সময় থাকবে। আর একটা কথা, শেষ কথা বলে নিই, সেটা হচ্ছে যে বঙ্গবন্ধুর সম্বন্ধে 1971-এ যে স্বাধীন বাংলা বেতারে বঙ্গবন্ধুকে নিয়ে যত গান রচনা করা হয়েছে, সেগুলো আমার মনে হয় আমাদের একটু পাবলিসাইজ করা দরকার। আমাদের যুব সম্প্রদায় তো সেই গানগুলো উদ্ধার করে বাজানো দরকার বিভিন্ন অনুষ্ঠানে।
এই এই বঙ্গবন্ধু কি ছিলেন তিনি আমরা বইয়ে বঙ্গবন্ধু সম্বন্ধে লিখেছি, পড়েছি, দেখেছি, এবং আমরা বঙ্গবন্ধুর সম্বন্ধে বক্তৃতায় কথা বলি, বঙ্গবন্ধুর গানের মধ্যে আছেন, সেইগুলো আমাদেরকে তুলে ধরতে হবে। দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আপনি ভালো থাকবেন। আর অশেষ ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য, খুব ভালো লাগলো কথা বলে। আর আমাদের সকলেই সকলেই একটা একটা নৈতিক দায়িত্ব এখন, যে বাংলাদেশটাকে আমরা তুলে ধরবো, বঙ্গবন্ধুর বাংলাদেশটাকে আমরা তুলে ধরবো, যে যেভাবে যেখানেই পারি ওইভাবে আমাদেরকে তুলে ধরতে হবে, এবং ওইভাবে আমাদের একটা নতুন আন্দোলন গড়ে তুলতে হবে। শুধু দর্শক শ্রোতা, আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা অনেক কিছু জেনেছেন। আমাদের এই বিশেষ পর্বটি ছিল ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ এবং বাঙালি জাতির কাছে ৭ই মার্চের যে গুরুত্ব, সেটা নিয়ে আপনাদের সাথে আমাদের ভাই আপনাদেরকে অনেক কিছু জানালেন, যেটা হয়তো এই মানুষগুলোর মাধ্যম দিয়ে আমরা সরাসরি বঙ্গবন্ধুকে যারা কাছ থেকে দেখেছেন তারা বলতে পারবেন, জানতে পারবেন। এই কথাগুলো আমাদের শোনাটাও আমাদের একটা আমরা যদি এটাকে শুনি, এটাকে চিন্তা ভাবনা করি কি হলো, কেমন করে আমরা দেশটা পেলাম, আমাদেরকে এই দেশটাকে আমাদেরকে কিভাবে রক্ষা করা উচিত, এবং আমাদের মুক্তিযুদ্ধেই যে আমাদের মুক্তির পথ ছিল, এই পুরো বিষয়টা আমরা আসলে অনুধাবন করতে পারবো ওনাদের আহ গুরুত্বপূর্ণ এই কথাগুলো শুনি এবং চিন্তা করি এবং পর্যালোচনা করি। আমি আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি জার্মান একটা পত্রিকার বঙ্গবন্ধুকে নিয়ে একটা উক্তি দিয়ে আমি আমার আজকের আলোচনা শেষ করব। তৎকালীন সময়ে জার্মান এক পত্রিকা বঙ্গবন্ধুকে নিয়ে লিখেছিলেন, শেখ মুজিবকে চতুর্দশ লুইয়ের সাথে, দ্য গ্রেট লুই, ফ্রান্সের রাজা, সাথে তুলনা করা যায়। জনগণের কাছে তার জনপ্রিয়তা ছিল লুইয়ের মতো, সুতরাং লুইয়ের মতো তিনি দাবি করতেই পারেন, আমি রাষ্ট্র। যেটা বলছিলাম, আসলে বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধু কোনো দলের একক ব্যক্তি নন, বঙ্গবন্ধু আমাদের সবার, আমাদের সবার মাঝেই তিনি ছড়িয়ে আছেন। বঙ্গবন্ধুকে মুছে ফেলা যাবে না। বাঙালি জাতি যতদিন থাকবে, ইতিহাসে বঙ্গবন্ধু থাকবে, বাংলাদেশ থাকবে, বঙ্গবন্ধু থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন। চলেন আমাদের পরবর্তী প্রজন্মকে ইতিহাস জানাই, শেখাই, আমাদের দায়িত্বটা আমরা করে যাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।